মশা নিধনে কাজে আসছে না ঢাকা উত্তর সিটির ক্রাশ প্রোগ্রাম। অভিযানে গেল 8ই মার্চ থেকে শুরু হলেও মশা কমেনি। স্থানীয়দের অভিযোগ, সমন্বিত অভিযানে অংশ নিয়ে মেয়র নানা কথা বললেও মশা তো কমেনি, বরং বেড়েছে। কীটতত্ত্ববিদদের মতে মশা তাড়াতে সিটি কর্পোরেশন নয়, আলাদা সংস্থা করা দরকার। এয়ার বাদলের ধারাবাহিক পর্বের প্রথম পর্ব আজ। মশা নিধনে গেল 8 মার্চ সোমবার রাজধানীর মিরপুরের সাগুপ্তা খাল এবং আশেপাশের এলাকায় সমন্বিত অভিযান চালায় উত্তর সিটির মেয়র। তিনি বলেন, এ চেষ্টায় মশা কমবে। অভিযান চলবে 16 মার্চ পর্যন্ত। কীটনাশকটা ছিটানো হচ্ছে, ওই কীটনাশক কিন্তু আমরা টেস্ট করে নিয়ে আসছি। কিন্তু বাস্তব চিত্র উল্টো। সোমবার অভিযানে দেখা যায় দিনে কিউলেক্স মশার বাসস্থান ঝোপঝাড় বা আড়ালে মশার ধোঁয়া না দিয়ে খালের পাড়ে খোলা বাতাসে উড়িয়ে দেয়া হচ্ছে। পরিষ্কার করা হচ্ছে খাল, আর সেখানে পানির উপর স্প্রে করা হচ্ছে মশা নিধন ওষুধ। এদিকে খালের ব্রিজের গোড়ায় তখনও হেসে খেলে সংসার করছিল কিউলেক্স মশার পরিবারগুলো। অভিযানের চতুর্থ দিনে একই স্থানে গিয়ে দেখা যায় মশা তো কমেইনি, বরং দেখে বোঝা যায় আন্ডা বাচ্চা সহ বড় হচ্ছে কিউলেক্স মশার পরিবার। আর অপেক্ষা করছে সন্ধ্যার পর মানুষের রক্ত খেতে চলবে বারবিকিউ পার্টি। স্থানীয়দের অভিযোগ, মশাগুলো রক্ত খেয়ে শেষ করে দিচ্ছে তাদের। মেয়রের চেষ্টাকে সাধুবাদ জানালেও দুষছেন ওষুধকে। মশার ওষুধ একবারই দিতে দেখছি, যেদিন মেয়র সাহেব আসছে ওদিনই দিছে, তাছাড়া আর দিতে দেখি নেই। হিউজ পরিমাণ মশারি তো টাঙানো থাকে, এর সাথে আবার আপনার হচ্ছে মশার কয়েল আছে, এরপরে ব্যাটও কিনে নিয়ে আসছে। মশারির ভিতরেও মশা ঢুকে যায়, এত অবস্থা সিরিয়াস। কিন্তু এখন শুধু স্মেলটা আসে, কিন্তু মশা আগের মতো নেই। এখন মশা যায় না, মশা কামড় দেয় প্রত্যেক দিনই। ওষুধ তো কাজ হচ্ছে না তো, এই ওষুধ তো আমার 2 নম্বর ওষুধ দিয়ে আছে। এই ওষুধ তো ভালো না তো। ওষুধ যদি ভালোই হইতো তাহলে মশা তো অবশ্যই মরার কথা ছিল। একটা মশা তো মরে না, বরঞ্চ মশা আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এখন আসলে ওষুধ দেওয়ার পরও কাজ হলো না, এটাই সবচেয়ে বড় কথা। কীটতত্ত্ববিদের মতে পদ্ধতি বদল করে আধুনিকায়ন না করা হলে এসব পদ্ধতিতে মশা মানুষের রক্ত খেতেই থাকবে। ওপেন জায়গায় ফগিং করা, রাস্তায় ফগিং করতে দেখছি, মাঠে ফগিং করতে দেখছি। এগুলি হচ্ছে কি, এখানে মিসকমিউনিকেশন হয়ে গেছে। এখানে বহু লোককে জড়ো করে ফেলছে। এটা মসকিটো কন্ট্রোলের অপারেশনটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। সুতরাং আমাদের মসকিটো কন্ট্রোলের ব্যাপারে 2 সিটি মিলেই সরকার একটা বিশেষায়িত প্রতিষ্ঠান করতে পারে, যেখানে 2 সিটির সকল মসকিটো কন্ট্রোল অফিসার এবং কর্মীকে তাদের একীভূত করে একটা স্পেশালাইজড একটা ফোর্স তৈরি করা। তবে যে কোনো পদ্ধতিতেই হোক মশার কামড় থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। এআর বাদল, RTV, ঢাকা। সড়কে শৃঙ্খলা আনতে আইন পরিবর্তন করা হয়েছে, মামলার সঙ্গে বাড়ানো হয়েছে জরিমানাও। তারপরও রাজধানীর রাস্তায় অহরহই উল্টো পথে চলছে গাড়ি। কেউ প্রভাব খাটিয়ে, আবার কেউ যানজটের অজুহাতে উল্টো পথে গাড়ি নিয়ে যাচ্ছেন। ট্রাফিক পুলিশের অভিযোগ, প্রভাবশালীরাই নিয়ম ভাঙছেন বেশি। সড়কের বিশৃঙ্খলা নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে 3য় পর্ব। ছবি তুলেছেন শফিকুল আলম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগে বেশ আলোচনায় ছিল রাজধানীর উল্টো পথে গাড়ি চলার বিরুদ্ধে অভিযান। বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ আটকে দিয়েছিল ভিআইপি সহ অনেকের গাড়ি, ফলে অনেকটাই কমেছিল উল্টো পথে গাড়ি চালানোর প্রবণতা। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় রাস্তায় যানবাহনের স্বাভাবিকতার সঙ্গে সঙ্গে বেড়েছে উল্টো পথে চলার প্রবণতা। উল্টো পথে গাড়ি চলায় যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা সুযোগ পেলে সবাই উল্টো পথে চলে। তাদের অজুহাত, সোজা পথে যানজট, তাই উল্টো পথে যাচ্ছেন। রাইট সাইড জ্যাম স্যার, গাড়ি কাজ করতে গাড়ি ভাড়া তিনটে মনে করেন রং সাইড একটু ঢুকছি আর কি। ফাঁকা দেখলে আসি, আধা ঘন্টা পার হয়ে যায়, আমাদের লাইনের গাড়ি 1000 টাকা জমা দেওয়া লাগে। ওই রাস্তা যখন জ্যাম থাকে তখন একটু আসি। যা রাস্তাটা জাম, আমার গাড়িটা ধাক্কায় নিতে হবে, এই জন্য আসি। মার্কেট ধরুন তো 9টা বাজে মার্কেট বন্ধ হয়ে যাবে আবার। আমি তো এগুলো এগুলোর পিছু পিছু ঢুকে গেছি। জনগণকে আইন মানানোর কথা যাদের, আইন ভাঙায় পিছিয়ে নেই তারাও। এখানে জ্যাম পড়ছে, জরুরিভাবে যেতে হচ্ছে। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে কেউ প্রভাব খাটিয়ে, আবার কেউ দ্রুত গন্তব্যে যাওয়ার কারণ দেখিয়ে এমন কাজ করছেন। যখন সে দেখতে যে নির্ধারিত সময় সে যেতে পারছে না,
তখন সে লেন পরিবর্তন করে অনেক সময় সে তাড়াতাড়ি যাওয়ার জন্য বা সুযোগ নেওয়ার জন্য অনেক সময় উল্টা পথে চলে। তাদের বিরুদ্ধে যখন কঠোর ব্যবস্থা নেওয়া হয় তারা কিন্তু সহজে উল্টা পথে যেতে চায় না। কিন্তু আবার দেখা যাবে এটা নির্দিষ্ট সময়ের পর যখন সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, মানে তারও যখন সে নর্মালভাবে চালাচ্ছে, আবার সে ওই আগের যে একটা অভ্যাস থাকে যে মাইন্ড সেট আপ, সে অভ্যাসগত কারণে আবার সে উল্টা পথে চালাবার একটা অপপ্রয়াস চলে। সড়কের সঠিক গতি ও যানজট কমাতে সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান তিনি। সড়কের শৃঙ্খলা তখন অনেকটাই ফেরত আসবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। তৃতীয় দিনের মতন চলছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি USTCর বহুতল ভবনের অবৈধ অংশ ভাঙার কাজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা বহুতল ভবনের একাংশ ভাঙা হচ্ছে। 16 তলা ভবনের অনুমতি থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 18 তলা ভবন নির্মাণ করে। এজন্য খালের প্রায় 3500 বর্গফুট জায়গা দখল করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবৈধ অংশ ভেঙে ফেলতে সময় দেওয়া হলেও কাজ হয়নি। দর্শক, এই মুহূর্তে উচ্ছেদ অভিযানের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজকের উচ্ছেদ অভিযান সম্পর্কে বিস্তারিত জানান। হাবিবা, আপনি আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, USTCর অবৈধভাবে যেই 3500 বর্গফুট জায়গা আছে গয়নাছড়া খালের উপরে, সেই অংশ ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চলছে। আজকে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। এই উচ্ছেদ অভিযান 10 থেকে 15 দিন চলবে। এই গয়নাছড়া খালটি ধন্যবাদ আপনাকে। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। বিয়ের ফাঁদ পেতে এক সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নায়িকা রোমানা স্বর্ণাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ওই প্রবাসীর সঙ্গে ঘনিষ্ঠ হন রোমানা। পরে ওই প্রবাসী দেশে এলে তাকে বিয়ে করেন। সবশেষ ওই প্রবাসীকে আটকে রেখে অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করে আরও অর্থ আদায় করে রোমানা। জুবাইর সানি রিপোর্টে থাকছে বিস্তারিত। টিভি পর্দার পরিচিত মুখ রোমানা স্বর্ণা। রূপ লাবণ্য আর অভিনয় দক্ষতা দিয়ে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্র রান আউটে। কিন্তু বাস্তব জীবনেও অভিনয়টা ভালোই জানেন তিনি। এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন প্রায় 2 কোটি টাকা। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সৌদি প্রবাসীর সাথে পরিচয় হয় রোমানার। এরপর নিজেকে ডিভোর্সে দাবি করে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তার কাছে। সেখান থেকে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। দেশে ফিরলে ওই প্রবাসীকে বিয়ে করে ব্ল্যাকমেইল করে আরও অর্থ হাতিয়ে নেন রোমানা। এক পর্যায়ে আমাকে আটকায় আমাকে কি খাওয়ায় না খাওয়ায় এগুলো আমি সেন্সলেস হয়ে যাই। পরক্ষণে আমি আমার কাপড় এটা সেটা সে আমার বিভিন্ন খারাপ ছবি তুলে এবং আমার কাছ থেকে একটা স্ট্যাম্প নেয়। স্ট্যাম্প নিয়ে আমি পরবর্তীতে ওই টাকা যখন চাই তখন আমার এটার ভয় দেখায়। এক পর্যায়ে আমাকে বিয়ে করতে বাধ্য করে। বিয়ে করার পরে গোল্ড এটা সেটা অনেক কিছু নেয়। ওই প্রবাসী মামলা করলে বৃহস্পতিবার লালমাটিয়ার C ব্লকের একটি বাসা থেকে রোমানা ইসলাম স্বর্ণা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মাধ্যমে তার কাছে এই প্রতারণার আশ্রয় থাকে নিয়ে তাকে তো মনে একদম বিভিন্নভাবে একটা টোটাল পরিবারটাই হলো এটা প্রতারণার সাথে জড়িত। আমরা তদন্ত করতেছি, এর সাথে আরও জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোমানা স্বর্ণা একটি প্রতারক চক্রের সদস্য। তিনি আরও কারো সঙ্গে এমন প্রতারণা করেছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। জুবাইর সানি, RTV, ঢাকা। সুনামগঞ্জের কোন্দানালা সেতু ধসের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার আগেই নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তবে কী কারণে তড়িঘড়ি করে বদলি তা স্পষ্ট করা হয়নি। সড়ক বিভাগের সিনিয়র সচিব নজরুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে প্রকৌশলী বা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। জুলাস কবিরের রিপোর্ট। নির্মাণ শেষের আগেই সেতু ধসে পড়ার 2 সপ্তাহের মাথায় গেল বৃহস্পতিবার তড়িঘড়ি করে বদলি করা হয় সড়ক ও জনপথ অধিদপ্তরের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে।
গেল 28শে ফেব্রুয়ারি সুনামগঞ্জের কোন্দানালা সেতুর নির্মাণাধীন 5টি গার্ডার ধসে পড়ে। সড়ক ও জনপদ অধিদপ্তরের তদারকির অভাব আর নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণেই এই ঘটনা বলে মনে করেন স্থানীয়রা। এটা যেহেতু উদ্বোধন হওয়ার আগেই ভেঙে গেল, ওগুলা কি অবস্থানে আছে? এই সড়ক দিয়ে আর যে বাকি এই সেতুগুলো রয়েছে সবগুলোই নাজেহাল অবস্থা, সবগুলাতে দুর্নীতি হচ্ছে। এটার বাস্তব প্রমাণ হলো কান্দানালা ব্রিজ। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। সারা দেশে হইচই ফেলা সেতু ধসের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে জাহির করেন সিলেট জোনের এসি। সাধারণত ঘটনা ঘটে না এই ধরনের, তো এই ক্ষেত্রে যেহেতু ঘটেছে তাই আমরা সাইডে গিয়েছি। এছাড়া আমাদের হেড অফিস থেকে একটা না তিনটে তদন্ত গঠন করা হয়েছে। ঘটনা তদন্তে মন্ত্রণালয়, সড়ক ও জনপদ অধিদপ্তর এবং IMITর 3টি তদন্ত কমিটি গঠন করেছে। সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী বলেন, গাফলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আসলে এই ধরনের দুর্ঘটনা খুব কমই ঘটে, বিশেষ করে 5টা গার্ডার পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটছে বলে আমার জানা নেই। দেখে আসছে, আমরা কাগজপত্র দেখে কাজের কোয়ালিটির ব্যাপারে এনশিওর হব। হয়ে যদি কোনো আমরা দেখি যে নির্বাহী প্রকৌশলী অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা যদি এই কাজের কোনো গাফিলতি পায়, সেই হিসেবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক বিভাগের সিনিয়র সচিব। রোড স্ট্যান্ড হাউসে তাদের কোনো ল্যাপসেস ছিল কিনা, গাফিলতি ছিল কিনা, মনিটরিং সুপারভিশনে কোনো দুর্বলতা ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু তদন্ত কমিটির কর্মপরিধির মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে। তারা এই বিষয়গুলো দেখেই কিন্তু আমাদেরকে রিপোর্ট দিবে। এটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এবং সেখানে যদি আমাদের ইঞ্জিনিয়ারদের কোনো যদি গাফিলতি থাকে, তাদের দায়িত্ব পালনের যদি অবহেলা পরিচয় থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে যে ডিপার্টমেন্টের আমাদের নিয়ম অনুযায়ী কার্যক্রম গ্রহণ করে সেটা আমরা করব। এবং ঠিকাদারের ব্যাপারেও যদি ওইরকম বিষয় আসে কোনো রকম গাফিলতি, সেটা যে প্রচলিত নিয়ম অনুযায়ী ঠিকাদারের ব্যাপারেও আমরা ব্যবস্থা নেব। এবং ব্যবস্থা নেওয়ার সদিচ্ছা থেকেই কিন্তু আমরা এরকম একটা কমিটি করেছি। তবে সেতু নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান MM বিল্ডার্সের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এখানে কোনো রকম প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটে নাই। জুলহাস কবির, RTV, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারগুলোতে এখনো পাওয়া যাচ্ছে না নানান রকম শীতকালীন সবজি। সরবরাহ পর্যাপ্ত না থাকায় দামও হাতের নাগালে রয়েছে। তবে চাল ও তেল এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, বাজারে পণ্য সরবরাহ ও দাম সম্পর্কে কেমন দেখছেন? হাবিবা, বাজারে কিন্তু পণ্যের সরবরাহ কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু আগামী 1 মাস পরেই কিন্তু রমজান শুরু হতে যাচ্ছে। এই রমজানের আগে কিন্তু বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে রমজানের যে নিত্য পণ্যগুলো, বিশেষ করে ছোলা, চিনি, পেঁয়াজ, এইগুলো কিন্তু রমজানে আসলে বেশি লাগে। এই পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। আসলে কোন পণ্যের দাম কতটুকু বেড়েছে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে জেনে নেব। কোনটার দাম কত বাড়লো? যেমন মশারি ডাল, চানা বুট, মুগ ডাল, খেসারি ডাল। আপনার মসুরি ডাল আপনার কেজিতে 3-4 টাকা করে বাড়ছে। যেমন আগে আপনার আমাদের কিনা ছিল হলো 96-95 কিনা ছিল, ওটা বর্তমানে 98-100 টাকা কিনা পড়ে। আমরা খুচরা মূল্য 110 টাকা করে বিক্রি হতেছি মসুরি ডাল। আর চিনির বাজারটা, চিনি যেমন আগে 62-64 কিনা ছিল, এখন 66 টাকা আমাদের কিনা, আমরা 68 থেকে 70 টাকা খুচরা বিক্রি করি। আর সরবরাহ কোনো সমস্যা আছে না, মাল প্রচুর পরিমাণ আছে। আসলে যারা এগুলা ইনপুট করে, যারা LC করে, তারাই সমস্ত এগুলার ব্যাপারটা। আসলে আমরা তো খুচরা বিক্রেতা। যেমন চানা বুট দেখেন, রোজা আইসে পার কেজি চানা পড়া 4 টাকা 5 টাকা করে কেজিতে, এখনই তারা। ধন্যবাদ। হাবিবা, আপনি শুনলেন যে আসলে ছোলা, চিনির দাম বেড়ে গেছে। এদিকে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু 5 টাকা বেড়েছে। গত সপ্তাহে 40 টাকা থাকলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। আসলে হাবিবা, এই ব্যবসার কথা এবং আসলে বাজার পরিস্থিতি যেটা বলে যে মুসলিম বিশ্বে কিন্তু আসলে আমার বাঙালিরা কিন্তু সবচেয়ে দুর্ভাগা জাতি বলতে হয়, কারণ এই রমজান বা আমাদের উৎসব আসলে কিন্তু পণ্যের দাম বেড়ে যায়। এদিকে আমি একটা তথ্য দিয়ে রাখি যে গতকালই গণমাধ্যমে এসেছে, পাকিস্তানে সয়াবিন তেল বিক্রি হচ্ছে কিন্তু 12 টাকা লিটার, যেটি বাংলাদেশে 135 টাকা লিটার বিক্রি হচ্ছে। এবং অন্যান্য চালের দাম সেগুলো কিন্তু 6 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভারতে কিন্তু পূজা পার্বণে কিন্তু আমরা দেখতে পাই যে পণ্যের দাম কিন্তু অর্ধেকে চলে আসে। সেক্ষেত্রে আমরা বাঙালি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক।
রাজধানীর গুলশান এভিনিউয়ে কর্পোরেট শাখা চালুর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বেঙ্গল ব্যাংক। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যাংকটি, বললেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। শুধু শহরকেন্দ্রিক নয়, প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। আপেল শেয়ারের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশে ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে কর্পোরেট শাখার চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গুলশান এভিনিউয়ে খন্দকার টাওয়ারের নিচতলায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার সাধুবাদ জানান গ্রাহকরা। ক্লায়েন্টকে আপনারা সাপোর্ট দিবেন, ক্লায়েন্ট আপনাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আধুনিক ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই সহজভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান জসিমউদ্দিন। আমরা নতুন ব্যাংক ঠিক আছে, কিন্তু যারা আমাদের ব্যাংকটা চালাবেন তারা সবাই কিন্তু অভিজ্ঞ। এক একজনের 20 বছর 30 বছর অভিজ্ঞতা নিয়েই তারা কিন্তু এই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন। আমি আশা করি আপনাদের সবাই যদি সহযোগিতা থাকে, আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাংক একটা পর্যায়ে চলে যাবে। এবং আমি সবসময় বলি যে আমরা ব্যাংক মানুষ যেন ব্যাংকে না আসতে হয়, আমরা যেন কাস্টমারের কাছে যেতে, ব্যাংক যেন কাস্টমারের কাছে যায়, এই প্রত্যাশা নিয়ে আমরা আশা করি আজকের পর থেকে আপনারা এই গুলশানের যারা আছেন এবং আমি এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আপনারা আমাদের সাথে ব্যবসা শুরু করেন। আমরা অবশ্যই আপনাদেরকে ভালো সার্ভিস দিব। উই আর রিয়েলি হ্যাপি টুডে যে আজকে আমরা এই ব্যাংকটা উদ্বোধন করতে পেরেছি এই কোভিডের মধ্যে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের কষ্ট করে, এবং আই থিঙ্ক উই আর গেটিং এ গুড ডিপোজিট। বেঙ্গল ব্যাংক দেশের অর্থনীতির চাকা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের। সমাজে অনেক লোক বঞ্চিত, অনেক লোক ব্যাংকের দরজা আসতে পারে না। ওই অনেকে তেলের মাথা তেল দেয়, যার মাথা তেল নেই তারা আর কেউ তেল দেয় না। আমরা বড় বড় ব্যবসায়ীদেরকে বেছে নিই, আমরা গ্রুপ অফ কোম্পানিগুলোকে বেছে নিই যে আসেন আপনারা আমাদের থেকে টাকা নেন। কিন্তু আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। আমাদের খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ কেন? যা দেখেন অনেক তরুণ নতুন নতুন প্রযুক্তি নিয়ে ধান চাষ করতেছে, আলুর চাষ করতেছে, ফুলের চাষ করতেছে। তারা যদি একটু ভালো ফাইন্যান্স পায়, তারা আরও অনেক কিছু করতে পারবে। ব্যাংকিং খাতের প্রতি গ্রাহকদের যে আস্থার সংকট রয়েছে তা ফেরাতে কাজ করবে বেঙ্গল ব্যাংক, এমন প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটের পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে, চাপা অস্বস্তি রয়েছে সবখানে। এদিকে দুই গ্রুপের সংঘর্ষে সিএনজি চালক আলাউদ্দিন হত্যার অভিযোগে তার ভাই এমদাদ গেল রাতে মেয়র কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা দিতে গেলেও এজাহারের সমস্যা আছে জানিয়ে তা আমলে নেয়নি পুলিশ। এজাহারে কাদের মির্জাকে 1 নম্বর আসামি এবং তার ভাই শাহাদাত হোসেন ও ছেলে তাশিক সহ 164 জনের নাম উল্লেখ করা হয়। এর আগে গতকাল গ্রেপ্তার হন নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল। নোয়াখালীর বসুরহাটের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটি বলেছিলেন যে কোম্পানিগঞ্জ করছে, আমি যতটুকু দেখলাম যে এখানে দোকানপাট ব্যবসায়ীরা খুলতেছে, গাড়ি ঘোড়া চলাচল স্বাভাবিক, কিন্তু মানুষের মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। মানুষ যেন কখন এর ভিতরে গ্রেপ্তার আতঙ্ক অনেক পুরুষশূন্য হয়ে পড়েছে। আপনি জানেন যে এখানে পাল্টাপাল্টি হামলা এবং মামলার ঘটনা, এখানে বেশ কয়েকটি মামলা হয়েছে। পুলিশ প্রায় শতাধিক লোকজনকে গ্রেপ্তার করেছে বলে আমরা অসমাপ্ত সূত্রে জানতে পেরেছি, যদিও পুলিশ থেকে আমরা কোনো এখন পর্যন্ত বক্তব্য পাইনি। তবে গতকাল মিজানুর রহমান বাদল উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পর থেকে এখানে একটা আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। এখানে 9টি ওয়ার্ডের প্রতিটা মোড়ে মোড়ে এখানে পুলিশ মোতায়েন রয়েছে, প্রায় 3 শতাধিক পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এখানে ভ্রাম্যমাণ কোর্ট কাজ করছে বলে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে গত সাংবাদিক মুজাক্কের নিহত হওয়ার ঘটনা, এরপরে সিএনজি চালক ঘটনা,
নিহত হওয়ার ঘটনা, পরবর্তীতে এখানে মুক্তিযোদ্ধা খিজির হায়াত লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখানে পক্ষ বিপক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। এদের মধ্যে কিছু চাপা উত্তেজনা ক্ষোভ বিরাজ করছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা কেন্দ্র করে এরা রক্তপাত এবং সংঘর্ষের সূত্রপাত হইতে পারে। এই জন্য প্রশাসন এখানে কড়া নজরদারিতে রয়েছেন এবং তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন এবং যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা উদ্ভূত পরিস্থিতির ঘটনা না ঘটে। এছাড়া এখানে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে যে এখানে এইভাবে পরিস্থিতি যদি এইভাবে নিয়ন্ত্রণে না আসে, এই পরিস্থিতি যদি মোকাবিলা না করে তাহলে তারা কিভাবে ব্যবসা করবে। এখানে ধন্যবাদ আপনাকে। এতক্ষণ নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমজাদ মালদার। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় প্রামাণ্যচিত্রটি আজ রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, মহাখালী সিনেপ্লেক্স ও ধানমন্ডির সীমান্ত সম্ভারে একযোগে মুক্তি পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রামাণ্যচিত্রটি নির্মাণ করে। এতে রয়েছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, আত্মত্যাগ ও বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের এক প্রেক্ষাপট। সৈয়দ শাবাব আলী আরজু পরিচালিত প্রামাণ্যচিত্রটির প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। The people are obeying my order, not their order. Legally, I am the authority because people have voted to me. যিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় প্রামাণ্যচিত্রে। 22 অক্টোবর আমরা লন্ডন পৌঁছালাম, আবার 23 তারিখে পৌঁছালাম। লন্ডন এসেছি বেড়াতে। যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ট্রেনিংয়ের দরকার, যদি শরণার্থী যায় তাদের কোথায় আশ্রয় হবে, তাদের আশ্রয়ের ব্যাপার, এই বিষয়গুলি কিন্তু লন্ডনে বসে পরিকল্পনা করে আসে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে বেড়ে ওঠা টুঙ্গিপাড়ার খোকা শিশুকাল থেকেই ছিলেন জনদরদি। স্কুল জীবনেই তার মধ্যে নেতৃত্ব গুণ ফুটে ওঠে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, ত্যাগ স্বীকার, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এরপর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ধাপে ধাপে এগিয়ে যাওয়া সবই উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। স্বাধিকার ও অভ্যুত্থান পর্ব, 70-এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানকে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। 2 ঘন্টা 27 মিনিটের প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধু দুর্লভ কিছু ভিডিও ও ছবি ছাড়াও রয়েছে ঐতিহাসিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার। এই চর্চার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের সমগ্র জাতি যেন বাংলাদেশকে সঠিকভাবে জানতে পারে, বঙ্গবন্ধুকেও তার মধ্যে উপলব্ধি করতে পারে, ভবিষ্যতে এগিয়ে যাওয়ার একটা পাথেয় মনে করে তরুণ প্রজন্ম যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এটাই আমাদের মূলত প্রয়াস। অনেক কিছু শিক্ষণীয় আছে যে আসলে একটা নেতা হতে গেলে যে অনেক ত্যাগ এবং অনেক পরিশ্রমের মাধ্যমে আত্মত্যাগ, এগুলি আসলে মানে শেখার মতো জিনিস। সৈয়দ শাবাব আলী আরজু পরিচালিত প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি শুক্রবার থেকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, মহাখালী স্টার সিনেপ্লেক্স ও ধানমন্ডি সীমান্ত সম্ভারে প্রদর্শিত হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/RTV ডিজিটালস। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।